একটা ফুটবল ম্যাচ একবার একটা দলকে স্বর্গে পাঠালো, এরপরে নরকে টেনে আনলো, নরক থেকে স্বর্গ, স্বর্গ থেকে নরক। একটা 90 মিনিটের ফুটবল ম্যাচ শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামলো, সেখানে কত নাটক জমলো। দিন শেষে সেখানে একটা জয়ী দলকে খুঁজে পাওয়া গেল, আর পাওয়া গেল একটা হারা দল। কিন্তু যে দলটা হারলো তারা কি আসলেই হারলো, আর যে দলটা জিতলো তারা কি আসলেই জিতলো? একটা দুর্দান্ত ফুটবল ম্যাচ আমরা দেখলাম, সম্ভবত এইবারের বিশ্বকাপের সেরা ফুটবল ম্যাচটা, যেখানে বিদায় হয়ে গেছে লুকা মদ্রিচের ক্রোয়েশিয়ার আর ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগাল। গনসালো রামোসের এক গোলে ভর করে চলে গেছে রাউন্ড অফ 16-এ। বলা যত সহজ, ম্যাচের গল্প ততই কঠিন। ম্যাচের গল্প পরতে পরতে জমেছে, ম্যাচের গল্প এমন জায়গায় গিয়ে ঠেকেছে যেখান থেকে স্নায়ু চাপ সম্ভবত একেবারে শীর্ষে গিয়ে পৌঁছেছে। নাভিল খান, সম্ভবত আমি এই ব্যাপারে শিওর যে আমি এইবারের বিশ্বকাপের সেরা ফুটবল ম্যাচ দেখলাম। আপনি যারা এবারে বিশ্বকাপের সবগুলো ম্যাচ দেখেছে, সবাই আমার মনে হয় একটা পয়েন্টে এসে এক হবেন। এবারে বিশ্বকাপের সেরা ম্যাচটাই আমরা দেখেছি, যেই ম্যাচটা প্রথম 45 মিনিট ছিল এরপর সেই ম্যাচে 2-1 গোল হলো, অফসাইডে গোল বাতিল হলো, তাও আবার 3টা গোল বাতিল হয়েছে অফসাইডে। লাস্ট যেই গোলটা হলো সেটা যে আপনার ইনজুরি টাইমে গোল হয়েছে, সেই ইনজুরি টাইমে যে আলটিমেটলি আমরা দেখলাম ক্রোয়েশিয়ার বিদায়। একটা ভিএআর এর হস্তক্ষেপ দেখলাম সেইখানে। ওই যে ভিএআর এর এখন কাজটা কিভাবে কি হচ্ছে সেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক থাকতে পারে, বাট দিন শেষে হচ্ছে পর্তুগাল তারাই জায়গা করে নিল রাউন্ড অফ 16-এ। আপনি বলছেন ক্রোয়েশিয়ার বিদায়, আমি বলবো ক্রোয়েশিয়ার আরেক মহাতারকার তারও আসলে বিদায়টা নিশ্চিত হয়ে গেছে এই ম্যাচ দিয়েই, নান আদার দ্যান লুকা মডরিচ। একটা ইমোশনাল ফুটবল ম্যাচ আপনি দেখেছেন, মানে আপনি যে দলের সমর্থক হন না কেন, আপনি একটা ইমোশনের ভেতর দিয়ে পৌঁছেছেন, গেছেন। আমার ধারণা ওই ফুটবল ম্যাচ দেখার পরে আপনি যখনই আমাদেরকে শুনছেন না কেন বা দেখছেন না কেন, আপনার ভেতরে এখনও টক বগিয়ে সেই ইমোশন কাজ করছে। ম্যাচের শেষটায় আমরা যাই, মানে ম্যাচের প্রতি পরতের নাটক নিয়ে আমরা আলাদা করে আলোচনা করব, কিন্তু ম্যাচের শেষে আমরা যাই যখন লুকা মদ্রিচকে এসে গনসালো রামোস জড়িয়ে ধরছেন। কারণ গনসালো রামোস জানেন যে তিনিই আসলে লুকা মদ্রিচের বিদায়টা নিশ্চিত করেছেন। লুকা মদ্রিচের বয়স 40 বছর এবং এরপরে তার আর বিশ্বকাপ খেলা হবে না, এটা মোটামুটি নিশ্চিত। এরপরে আমরা দেখলাম যে মাতেও কোভাচিচ, তিনি মানে হাউমাউ করে কাঁদছেন, মাঠে বসে পড়েছেন। ওই সময় তাকে সান্ত্বনা দেবেন কে? এক একজন ক্রোয়েশিয়ার ফুটবলার পড়ে আছেন, আর পর্তুগালের ফুটবলাররা তারা যে খুব বাঁধ ভাঙা উদযাপন করবেন তাও তো না। মানে সেই উদযাপনের সময় কই? কারণ কিছুক্ষণ আগে যখন ক্রোয়েশিয়া বল জালে পাঠিয়েছিল, তখন তো পর্তুগাল ভেবেছিল যে এই ম্যাচ তাদেরকে আবারও এক্সট্রা টাইমে নিয়ে যাচ্ছে। কোভাচিচকে টেনে তুলেছিলেন লুকা মডরিচই। তার নিজেরও আসলে বিদায়ের সময়টা চিন্তা করেন। ক্রিস্তিয়ানো রোনালদোকে আমরা দেখলাম, তিনি এসে মডরিচকে খুঁজে নিলেন, মডরিচের সাথে কোলাকুলি করলেন, তাকে বিদায় জানালেন। পর্তুগালের ফুল টিমকেও আমরা দেখলাম, অলমোস্ট সবাই যে মডরিচের সাথে সেই কাজটা করলেন। ওই ম্যাচের ওটা তো একটা ড্রামাটিক এন্ড ছিল। যদি সেখানে ওই গোলটা হয়ে যেত তাহলে চিন্তা করেন সেটা পর্তুগালের জন্য মানে কতটা ডিমোরালাইজ সিচুয়েশনে তারা চলে যেত ম্যাচের ওই মোমেন্টে গোল খাওয়া। লাস্টের কথা যদি বলছেন, লাস্টের আরও একটা মোমেন্ট আপনাকে ইমোশনাল করতে বাধ্য হবে যখন আপনি দেখবেন ক্রিস্তিয়ানো রোনালদোর গায়ে নাম্বার 21 জার্সি। সেই জার্সিটা হচ্ছে দিয়েগো জতার জার্সি, যার মৃত্যুবার্ষিকী, যাকে আমরা হারিয়েছি 1 বছর হয়ে গেছে। এবং সেই দিয়েগো জতার জার্সিতেই ক্রিস্তিয়ানো রোনালদো তার পুরো দল নিয়ে স্টেডিয়ামে ছবি তুললেন এবং দর্শকদেরকেও জানিয়ে দিলেন, জতা তুমি ওপারে গেলেও আছো আমাদের সাথেই। ঠিক আজকের এই দিনেই দিয়েগো জোতাকে হারিয়েছিল ফুটবল বিশ্ব, গোটা বিশ্বই। এবং ঠিক 1 বছর পর এই ম্যাচে পর্তুগালের আসলে কি জেতার কথা ছিল? ক্রোয়েশিয়া যেভাবে খেলেছে, ক্রোয়েশিয়া যেভাবে লড়েছে, তারপরে পর্তুগালকে ম্যাচে তো আসলে খুঁজে পাওয়ার কথা ছিল না। সম্ভবত দিয়েগো জোতার জন্যই পর্তুগাল জিতেছে। ক্রিস্তিয়ানো রোনালদো তো সেটা একবারকে মেনেই নিচ্ছেন যে এই জয়টা আসলে দিয়েগো জোতার জন্য। এত সব ইমোশনের ভেতর দিয়ে যাওয়ার পরে যখন আপনি শেষ দৃশ্যে দেখবেন ক্রিস্তিয়ানো রোনালদো, যার পর্তুগাল আজকের এই ম্যাচে আওয়ে কিট পরে নেমেছিল, একটা লাল রঙের জার্সি পরে, পেছনে নাম নাই, শুধুমাত্র নাম্বার 21 লেখা। এরপরে রোনালদো লিড করছেন তার পুরো দলকে, পর্তুগালের সমর্থকরা আছেন যেই এন্ডে, সেখানে গিয়ে রোনালদো যেতে যেতে তার প্রতি পদক্ষেপে তিনিও কাঁদছিলেন। এরপর একটু থামলেন, বোধহয় মনে পড়লো তার যে হি ইজ আ লিডার অ্যান্ড হি শুডন্ট ক্রাই। এরপরে গিয়ে রোনালদো ওখানে গিয়ে পুরো উদযাপনটা করলেন আসলে দিয়েগো জোতাকে ডেডিকেট করে।
এই হচ্ছে ম্যাচের ইমোশনাল কাজ কারবার, এই হচ্ছে ম্যাচের ইমোশনাল। না, আরো একটা পার্ট মনে হয় আপনার বাকি আছে ইমোশনাল, যেটা হচ্ছে ম্যাচের আগে আমরা দেখলাম পর্তুগিজ মিডিয়াতে ক্রিস্টিয়ানো রোনালদোর বোন হচ্ছে একটা ইন্টারভিউ দিয়েছিলেন। তিনি জানিয়ে দিয়েছিলেন যে এই ম্যাচ ক্রিস্টিয়ানো রোনালদোরও শেষ ম্যাচ হতে পারে, কারণ ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্বকাপের পর তিনি তার ন্যাশনাল টিমের হয়ে আর কন্টিনিউ করবেন না। সুতরাং ওই মোমেন্টটাও প্রতিটা ফ্যান, আপনার পর্তুগালের ফ্যান হওয়া লাগবে না, আপনার ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্যান হওয়া লাগবে না, যিনি ফুটবলের ফ্যান তার কাছেও মনে হচ্ছে যখন ক্রিস্টিয়ানো রোনালদোকে তুলে নেওয়া হলো, ওটাই কি তাহলে পর্তুগালের জার্সিতে রোনালদোর শেষ ম্যাচ ছিল? যাক, এই রাউন্ডের এই বাধাটা পর্তুগাল টপকে গেছে। এখন কিভাবে টপকালো আমার মনে হয় এটা নিয়ে কথাটা আসলে বলা যায়। আমরা একদম শেষ থেকে শুরু করি, মানে যেখানে পর্তুগাল বেঁচে গেছে, ক্রোয়েশিয়ার গোল বাতিল হয়েছে, আমরা ওই পয়েন্ট থেকেই আসলে শুরু করতে চাই। পর্তুগাল এখন চাইলে ক্রিকেটকে ধন্যবাদ দিতে পারে, মানে ক্রিকেটের একটা প্রযুক্তির কারণেই মূলত ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল পরের রাউন্ডে চলে গেছে। মানে ওইখানে অফসাইড কি করে হলো, এই নিয়ে তো ধাঁধা, আর এই নিয়ে তো তর্ক আর বিতর্ক। প্রথমে রেফরি তো গোলটা স্ট্যান্ড করতে দিয়েছিলেন, গাভারদিওল যে গোল করেছিলেন, এরপরে ক্রোয়েশিয়া তো উদযাপনও করেছিল। এরপরে ঘটনাটা আসলে কি ঘটলো ব্যাখ্যা তো তার প্রয়োজন, তাই না? এখানেই এসছে স্নিকোমিটার, মানে আপনি দেখেন তো ক্রিকেটের স্নিকোমিটার, ফুটবলে তো আবার ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, মানে সেম থিং, মানে টেকনোলজি ইজ দ্য সেম, তাই না? মানে ওই স্নিকোমিটারের কাজ আসলে ওখানে হয়েছে। মানে আমরা ক্রিকেটে বহুল প্রচলিত যেটা দেখি যে কট বিহাইন্ড হলে বল ব্যাটে লেগেছে কিনা একদম একটা পিক দেখা যায়, একটা সিঙ্গেল পিক পাওয়া গেছে, সেই পিকে গোল বাতিল হয়েছে। ঘটনা হচ্ছে বাঁ দিক থেকে একটা ক্রস এসছে এবং ক্রসটার জন্য লাফিয়ে উঠেছিলেন মাতানোভিচ, বদলি হিসেবে যিনি নেমেছেন, এবং তার ঠিক পেছনে ছিলেন পাশালিচ, যিনি শুরুতে ইনিশিয়ালি ছিলেন অন সাইডে যখন ওই ইনিশিয়াল ক্রস এসছে। তারপরে তিনি বলটা দিয়েছেন গাভারদিওলকে, গাভারদিওল বল পুরেছেন জালে। কিন্তু মুশকিলটা হয়েছে ওই ক্রস যখন এসছে তখন মাতানোভিচ যে লাভটা দিয়েছেন, ক্রোয়েশিয়া ভেবেছে তার মাথায় বল লাগে নাই, কারণ ওই কন্ট্যাক্ট পয়েন্টের সময় পাশালিচ আবার পুরোপুরি অফ সাইড পজিশনে আছেন। ক্রোয়েশিয়ার দাবি হচ্ছে মাথায় তো বল লাগে নাই, কিন্তু স্নিকোমিটার তো আপনাকে দেখাচ্ছে যে একটা পিক আছে। কারণ ওই বলের মধ্যেই আসলে এবার চিপের ইউজ করা হচ্ছে, যেই চিপ আপনাকে পুরো প্লেয়ারদের ডাটা এবং বল কখন কার গায়ে লাগছে, কোথায় লাগছে, চুলে লাগছে, তার সব কিছু কিন্তু সেখানে চলে আসে। ভিআর কিন্তু সেটা দেখেই তখন হচ্ছে গিয়ে মূল রেফরির সাথে কথা বলেন, মূল রেফরি পরে যেয়ে তার ডিসিশনটাও পাল্টে দিলেন। তার মানে এটা নিয়ে মনে হয় হচ্ছে যে সায়েন্টিফিক্যালি রিজন আছে। এখন ফুটবলে সায়েন্স এসেছে, নতুন নতুন টেকনোলজি এসেছে, সেটা তো হচ্ছে অ্যাডাপ্ট করতে হচ্ছে। যখন আপনাকে বলা হচ্ছে যে ওইখানে চিপের মাধ্যমে জিনিসটা দেখা গেছে, আলটিমেটলি আমরা সেই গ্রাফিক্সটাও আমরা দেখেছি, সো এরপর তো আসলে ক্রোয়েশিয়াকে ব্যাড লাক ছাড়া আসলে কিছু তাদের বলার নেই। মানে অবিচার হচ্ছে সেটাও কিন্তু আপনি বলতে পারবেন না, কারণ এটাই এখন ফুটবলের নিয়মও। ফুটবলের ভেতরে যে মাইক্রোচিপ যেটা লাগানো থাকে বা সেন্সর যেটা থাকে, এই সেন্সরের প্রবর্তন আরও আগে থেকে হয়েছে। 2022 বিশ্বকাপের কথা অনেকের মনে থাকার কথা, পর্তুগালের একটা গোলের কথা অনেকের মনে থাকার কথা, যেটা সেলিব্রেট করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো, কিন্তু পরে গিয়ে দেখা গিয়েছিল আসলে রোনালদোর মাথায় বল লাগে নাই, গোল কিন্তু পরে রোনালদোর কাছ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। ঠিক একই প্রযুক্তি দিয়ে আপনি এবার জেনেছেন যে পর্তুগাল বেঁচে গেছে, এবং ওই একটা সিঙ্গেল পিক গুড এনাফ টু জাজ যে ওখানে এই প্লেয়ার, অর্থাৎ ক্রোয়েশিয়ার এই প্লেয়ার বল খেলার জন্য, বলটা টাচ করার জন্য ডেলিভারেটলি লাফ দিয়েছেন, তার মাথায় বল লেগেছে, এবং তখন ওই মুহূর্তে পাসালি যিনি অ্যাসিস্ট করেছেন, মানে পটেনশিয়ালি অ্যাসিস্ট করার কথা, তিনি ছিলেন অফসাইড পজিশনে। ঠিক ওই জায়গাতেই পুরো প্যাঁচটা লেগে ক্রোয়েশিয়ার বিদায় নিশ্চিত হয়ে গেছে। আমি ওই গোলের পরে ক্রিস্টিয়ানো রোনালদোর রিয়াকশন দেখছিলাম, রোনালদো নিজেকে বিশ্বাস করতে পারছে না, মানে রোনালদোর বিশ্বাস নাই যে, রোনালদো বুঝতে পারছেন না কি করবেন। আর পর্তুগাল এমন জায়গা থেকে ম্যাচ তখন ড্রয়ের দিকে যাচ্ছে, আমরা এক্সট্রা টাইমে যাচ্ছি, যে তখন আর আর উপায় নাই, মানে ম্যাচ, মানে তখন পর্তুগাল ডিসঅ্যাডভান্টেজে পুরোপুরি। এটাই তো আপনাকে বললাম যে তখন হচ্ছে ওইটা যদি লাস্ট পর্যন্ত স্টে করতো গোলটা, তখন পর্তুগালই ভেঙে পড়তো। আপনি খেয়াল করে দেখেন সেকেন্ড হাফে কিন্তু ক্রোয়েশিয়া মোস্ট অফ দ্য টাইম অ্যাটাকে তারা ডমিনেট করেছে। আপনি হচ্ছে শুরুতেই পেরিসিচের হচ্ছে একটা গোল দেখলাম আমরা, টপ নচ একটা গোল হলো। আপনি কোভাচির যে দুটা অ্যাটেম্প নিয়েছিলেন সেটার কথা আপনি কি বলবেন, মানে আনবিলিভেবল অ্যাটেম্প সেখানে তার ছিল। ইনফ্যাক্ট ক্রোয়েশিয়ার তো আপনার দুটা গোল বাতিল হয়েছে, যে আপনার অফসাইডে যে ক্রিস্টিয়ানো রোনালদো তিনিও একটা গোল করেছিলেন, সেইটাও হচ্ছে সেকেন্ড হাফে এসে বাতিল হলো। কিন্তু যে পেনাল্টিটা হলো, সেই পেনাল্টিটা আমার মনে হয় দ্যাট ওয়াজ লিগাল এনাফ। সেখানে রেনাতো ভেগাকে আসলে ফাউল করা হয়েছিল এবং সেই স্পট কিক থেকে ক্রিস্টিয়ানো রোনালদো
যিনি কখনো আসলে নকআউট স্টেজে গোল করতে পারেন না ওয়ার্ল্ড কাপের, যদিও পেনাল্টিতে গোল, তারপরও ক্রিস্টিয়ানো রোনালদো সেই খরাটাও কিন্তু কাটিয়েছেন এবং সেই গোলের পর তার সিউ সেলিব্রেশনও কিন্তু আমরা দেখেছি। তার আগে রোনালদো ভেবেছিলেন তিনি গোল করতে পেরেছেন, চমৎকার এক ফার্স্ট টাচে বল নামিয়ে এনে এরপর ফিনিশিং টাচটাও খুঁজে পেয়েছিলেন। সিউটা দিতে গিয়ে তখন থেমেছিলেন, কিন্তু কিছুক্ষণ পরে তার জন্য একটা মুহূর্ত তোলা ছিল। তারপরে যখন স্পট কিকটা পেল পর্তুগাল, ওটাই তাদের ম্যাচে ফেরার লাইফ লাইন ছিল। এর আগে পর্তুগাল সেইভাবে ম্যাচে ছিল না। রাফায়েল লেও অবশ্য একটা শট করেছিলেন যেটা ক্রস বার কাঁপিয়ে গোলে আর ঢোকেনি। তারপরেই রোনালদো এবং পর্তুগাল ওই স্পট কিক থেকে ম্যাচে ফেরে। রোনালদো যথেষ্ট প্রেশারে ছিলেন। রোনালদো তার ইন্টারন্যাশনাল ম্যাচে সবশেষ পেনাল্টি মিস করেছিলেন, এত সব কিছু তার মাথায় ছিল। এর আগে যে 5 বিশ্বকাপ খেলেছেন, নকআউট ফেজে কখনও তার গোল হয় নাই। নকআউট স্টেজে লিওনেল মেসি প্রথম গোল করেছিলেন 2022-এ, তার 5 নম্বর বিশ্বকাপে গিয়ে। রোনালদো করলেন 6 নম্বর বিশ্বকাপে গিয়ে। এখন একটু ইভেন কিন্তু মানে একটা করে নকআউট স্টেজের গোল আর কি হিসাব করলে। মেসি আবার এটা ছাড়িয়ে যেতে পারেন পরে নকআউট স্টেজে গোল করলে। যাই হোক, রোনালদো এরপরে সিউটা দেওয়ার সুযোগ পেলেন। তারপরেও ক্রোয়েশিয়াই ম্যাচে এগিয়ে, মানে ক্রোয়েশিয়া এই টিমটায় তো সেই পুরনোরা আছেন, মানে পেরিসিচে তো আর বিশ্বকাপ খেলার কথা না, তাই না? মানে আর কত, কোভাসিচেরও খেলার কথা না। এই প্লেয়াররা এমন ফাইট ব্যাক দিচ্ছিল এর আগে পরে, গোলের আগে পরে, আপনি ভেবে নিতে বাধ্য যে এই ম্যাচে কেউ যদি জেতার জন্য খেলে থাকে সেই দলটার নাম ক্রোয়েশিয়া। মানে তাদের জাতটা যে লড়াকু জাত, এটা তারা মাঠে প্রমাণ করছিল। ডেফিনেটলি। এবং মানে ওই দৃশ্যপট পুরোটাই আসলে পাল্টে দিল 2022-এর সময়। মনে আছে যাকে খেলানোর জন্য ক্রিস্টিয়ানো রোনালদোকে তখন পর্তুগালের কোচ বসিয়ে রেখেছিলেন গঞ্জালো রামোস, সেই গঞ্জালো রামোসের ক্ষেত্রে তো অলমোস্ট এই বিশ্বকাপে অনেকটা সেরকমই হচ্ছিল। রামোসের সেই গোলটা আপনি এই ম্যাচের মোমেন্টসও বলতে পারবেন, মানে যেইভাবে তিনি গোলটা আসলে করলেন, 3 জন ডিফেন্ডারের মাঝখানে দাঁড়িয়ে জাস্ট মানে মাথার ওপরের সাইডটা দিয়ে তিনি হচ্ছে ঘুরিয়ে দিলেন। মানে এইটার আসলে কোনো সংজ্ঞা হয় না হেডটা দেখার। ব্রিলিয়েন্ট হেডার, মানে এমন একটা গোল যেটা আসলেই ওয়ার্দি, যে আপনাকে ওই গোলে ভর করে একটা দল পরের রাউন্ডে চলে যাবে, একটা দেশ পরের রাউন্ডে চলে যাবে। এই গোল দিয়ে লুকা মদ্রিচ বাদ পড়তে পারেন, এবং মদ্রিচ আমার ধারণা এই গোল নিয়ে কোনো কমপ্লেন করতে পারবেন না। রাফায়েল লেয়াও যখন ক্রসটা করেন, 2 জন ডিফেন্ডার মার্ক করছিলেন, বক্সে ছিলেন 3 জন ডিফেন্ডার, একজন ছিলেন আরও সামনে, 2 জনের ভেতর দিয়ে একজনই ওই বলের জন্য গেছেন, তিনি গনসালো রামোস। পেছনে গাভার্দিওল ছিলেন, যিনি কিছুক্ষণ আগে বদলি হিসেবে নেমেছেন। তিনি এরপরে যে হেডটা করলেন, মানে ক্লাসিক। আপনার দলের সাবস্টিটিউট স্ট্রাইকার যদি এই হেডে গোল করতে পারে এইরকম টেম্পারমেন্টের ম্যাচের, তাহলে হি ডিজার্ভস এ প্লেস ইন দ্য স্টার্টিং 11। আমার কাছে তাই মনে হয়। মানে সুপার সাব আসলে কাহাকে বলে? সুপার সাব এত ভালো হয়। গনসালো রামোস সেটা প্রমাণ করলেন, সেটা তিনি পিএসজিতেও করেছেন, সেটা তিনি পর্তুগালেও করেন। কিন্তু আনলাকি হি ইজ যে তিনি আসলে নিয়মিত খেলতে পারেন না পর্তুগালের এই দলটায়। আমি জানি না রবার্তো মার্তিনেজ আজকের এই ম্যাচের পরে নতুন করে ভেবে দেখবেন কিনা যে ক্রিস্টিয়ানো রোনালদোকে তো তিনি একটা বড় সাহসী সিদ্ধান্ত নিয়েছেন, রোনালদোকে তিনি মাঠ থেকে তুলে ফেলেছেন। রোনালদো যদিও মাথায় নাড়ছিলেন, তার ভালো লাগছিল না, স্বাভাবিক। তিনিও দেখলাম যে মেসির মতো মাটিতে বসে আছেন বদলি হওয়ার পরে। তার ভালো লাগার কোনো কারণ নাই, তিনি তো খেলতেই চাইবেন। কিন্তু গনসালো রামোস যখন গোল করলেন, তিনিই তো ছুটে গেলেন ওইখানে গিয়ে উদযাপন করলেন। এখন রবার্তো মার্তিনেজ যদি এই বিশ্বাস করেন যে পরের ম্যাচে স্পেনের সঙ্গে আমি গনসালো রামোসকে স্টার্ট করাবো, রোনালদোকে আমি পরে নামাবো, এই রোনালদো কিভাবে রিয়াক্ট করবেন বা আসলে তাকে কিভাবে হ্যান্ডেলটা করতে হয় সেটা তো মার্তিনেজই ভালো জানবেন, তিনি আলটিমেটলি বুঝতে পারবেন। দেখেন, গ্রুপ স্টেজে 3টা ম্যাচের একটাতেও কিন্তু রোনালদোকে সাব করানো হয়নি, তিনি ফুল 90 মিনিটস আসলে খেলে গেছেন। আজকে যখন হচ্ছে ম্যাচটা মনে হচ্ছিল যে আপনার এক্সট্রা টাইমে চলে যাবে, এমন মোমেন্টেই কিন্তু গনজালো রামোসকে নামানো হলো। এবং খেয়াল করে দেখেন, ওই টাইমে কিন্তু আপনার টানা 4টা পরিবর্তন হলো। আমরা বার্নার্ডো সিলভাকে আমরা দেখলাম, গনজালো রামোস, নেলসন সেবাদো, রুবেন নেভেস, তিনি হচ্ছে গিয়ে নামলেন। ওই চেঞ্জগুলোতে কিন্তু খেলার গতিটা বেড়ে গেছে আলটিমেটলি। কিন্তু পর্তুগাল তো ওই চেঞ্জগুলো করার পরে ব্যালেন্স হারিয়ে ফেলেছে। খুব স্বাভাবিক, আপনি যখন একটানা 4টা চেঞ্জ করে ফেলবেন তখন সেই ব্যালেন্সটাও আপনার যাবে। আবার হচ্ছে ওই এই সেট আপটাই কিন্তু তখন চান্সগুলো ক্রিয়েট করছিল, যেই ক্রিয়েশন থেকে আপনি হচ্ছে খেয়াল করে দেখেন লাস্টের গোলগুলো আসলো, লাস্টের গোলটা পার্টিকুলারলি আসলো। বাট মার্তিনেজের আরেকটা জিনিস আমার ভালো লেগেছে, রাফায়েল লেয়াওকে স্টার্টিং 11 আজকে যখন তিনি প্লেস করলেন, সেই রাফায়েল লেয়াওয়ের ওই গোলে অ্যাসিস্ট যেমন তার রয়েছে, একই সাথে লেয়াওয়ের ওই শটটা দেখেন। আর দিন শেষে আমার কাছে মনে হয় পর্তুগাল ম্যাচটা হয়তো বা আরো আগে সিল করতে পারতো যদি নুনো মেন্দেসের ওই মোমেন্টটা, যেটা আমি মানে তো অনেক আগে, হ্যাঁ
গোল হওয়ার আগে। গোল হওয়ার আগে, মানে এইটাই তো আপনার একটা বড় তাদের হচ্ছে হেল্প করতে পারতো ওই গোলটা। তখন কমেন্টেটররাও বলছিলেন একটা কথা, যেটাকে হচ্ছে পুরো পর্তুগাল দলের একটা স্টেটমেন্ট হিসেবেও আপনারা ধরতে পারেন। সেই জিনিসটা কি, নুনো মেন্দেস তিনি একা নিজে শট করতে পারতেন এবং সেখান থেকে শট করলে সেটা গোল হওয়ার চান্স 90% হচ্ছে কি লিভারকোভিচ সেটা ঠেকাতে পারতো না, সেটা ধরেই নেওয়া যায়। তিনি কি করলেন, ক্রিস্টিয়ানো রোনালদোকে দিতে গেলেন এবং ক্রিস্টিয়ানো রোনালদো বলটা পাওয়ার আগেই সেটা হচ্ছে ক্লিয়ার হয়ে গেল। তখন কমেন্ট্রি বক্সে বলা হচ্ছিল এটাই পর্তুগাল দলের সমস্যা, কোনো ফুটবলার নিজে যখন সেখানে থাকেন তার থেকে তাদের আশেপাশে যদি রোনালদো থাকে তখন তাদের কাছে মনে হয় মানে ওই কনফিডেন্সটা তারা পান না। এখন পর্তুগালের কিন্তু ওইটাও আসলে রেকটিফাই করার আলটিমেটলি সময় চলে এসেছে। তবে রোনালদো তো এই দলের সাথেই আছেন, তিনি থাকবেন, তিনি খেলবেন এবং বলা যায় তো তিনিও খেলছেন তার শেষ বিশ্বকাপ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.